প্রিয় ভিউয়ার্স, এখন আমি আলোচনা করব দালিলিক সাক্ষ্য সম্পর্কে। দালিলিক সাক্ষ্য কাকে বলে? প্রথমে আলোচনা করব যে দালিলিক সাক্ষ্য কাকে বলে। আদালত কর্তৃক পরিদর্শন বা পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে দলিল আদালতে উপস্থাপন করা হয় তাহাকে দালিলিক সাক্ষ্য বলা হয়। অর্থাৎ আদালতে দলিল সম্পর্কে বা পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে দলিল আদালতে উপস্থাপন করা হয় তাহাকে দালিলিক সাক্ষ্য বলা হয়। সাক্ষ্য আইনের ৬১ ধারায় দালিলিক সাক্ষ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। সাক্ষ্য আইনের ৬১ ধারা মতে দলিলের বিষয়বস্তু দুই প্রকার দালিলিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। এক নম্বর হলো প্রাথমিক বা মুখ্য সাক্ষ্য দ্বারা। প্রাথমিক বা মুখ্য সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করা যেতে পারে এবং দুই নম্বর হলো মাধ্যমিক বা গৌণ সাক্ষ্য দ্বারা। প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করা যেতে পারে সাক্ষ্য আইনের ৬২ ধারায় বলা হয়েছে, এবং মাধ্যমিক সাক্ষ্য দ্বারা বা গৌণ সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করা যেতে পারে তা বলা আছে সাক্ষ্য আইনের ৬৩ ধারায়। আমরা আবারও দেখে নিচ্ছি যে দলিল বা দালিলিক সাক্ষ্য সম্পর্কে বলা হয়েছে সাক্ষ্য আইনের ৬১ ধারায়, এবং দলিল প্রমাণ করা যেতে পারে দুইটি পদ্ধতিতে। এক নম্বর হলো প্রাথমিক বা মুখ্য সাক্ষ্য দ্বারা, সাক্ষ্য আইনের ৬২ ধারায় বলা হয়েছে, এবং মাধ্যমিক বা গৌণ সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে তা বলা হয়েছে সাক্ষ্য আইনের ৬৩ ধারায়। এখন আমরা আলোচনা করব প্রাথমিক সাক্ষ্য কাকে বলে। যে প্রাথমিক সাক্ষ্য কাকে বলে, সাক্ষ্য আইনের ৬২ ধারা মতে মূল দলিল উপস্থাপনের মাধ্যমে যে সাক্ষ্য দেওয়া হয় তাই প্রাথমিক সাক্ষ্য। অর্থাৎ মূল দলিল উপস্থাপনের মাধ্যমে যে সাক্ষ্য দেওয়া হয় সাক্ষ্য আইনের ৬২ ধারা মতে তা হলো প্রাথমিক সাক্ষ্য বা মুখ্য সাক্ষ্য। এবং সাক্ষ্য আইনের ৬৩ ধারায় বলা হয়েছে যে মাধ্যমিক সাক্ষ্য সম্পর্কে, অর্থাৎ মূল দলিল থেকে যে কোনো উপায়ে প্রস্তুতকৃত দলিলকে মাধ্যমিক দলিল বলে। অর্থাৎ জবেদা নকল বা নকলের ফটোকপি মাধ্যমিক সাক্ষ্য বলে গণ্য হবে। অর্থাৎ দলিলের ফটোকপি, দলিলের সহিমুদ্রিত নকল, মাধ্যমিক সাক্ষ্য বলে গণ্য হবে। অর্থাৎ মূল দলিল থেকে যে প্রতিলিপি বা ফটোকপি আদালতে সাক্ষ্য গ্রহণের জন্য উপস্থাপন করা হয় তাই হলো মাধ্যমিক সাক্ষ্য। সাক্ষ্য আইনের ৬৩ ধারায় বলা হয়েছে। আমরা এখন দেখব যে মাধ্যমিক সাক্ষ্য বা কোন দলিলের সহিমুদ্রিত নকল, যথা এক নম্বর হলো জবেদা নকল। দুই নম্বর হলো মূল দলিলের ফটোকপি। তিন নম্বর হলো মূল দলিল হতে যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নকল।
4 নম্বর হলো মূল দলিলের প্রতিলিপি। 5 নম্বর হলো দলিল দেখেছেন এমন ব্যক্তির মৌখিক সাক্ষ্য। সাক্ষ্য আইনের 63 ধারায় মূল দলিলের উপস্থাপনকৃত বা মাধ্যমিক সাক্ষ্য হলো যে কোনো দলিলের সইমোহরকৃত নকল, অর্থাৎ জবেদা নকল, মূল দলিলের ফটোকপি, যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নকল, মূল দলিলের প্রতিলিপি এবং দলিল দেখেছেন এমন ব্যক্তির সাক্ষ্য হলো মাধ্যমিক সাক্ষ্য। তবে আমাদের মনে রাখতে হবে যে যদি দলিল খুঁজে পাওয়া না যায় তবে সে দলিল সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। সেক্ষেত্রে উক্ত মৌখিক সাক্ষ্য মাধ্যমিক সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে। আবার সাক্ষ্য আইনের 65 দ্বারা বলা হয়েছে যে সকল দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে, অর্থাৎ যে সকল সাক্ষ্য আইনের 65 দ্বারা আবার বলা হয়েছে যে যে সকল দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। 1 নম্বর হলো দলিল এমন কোনো ব্যক্তি দখলে যিনি 66 ধারায় নোটিশ পাওয়া সত্ত্বেও দলিল দাখিল করেন নাই, অর্থাৎ এমন কোনো ব্যক্তির কাছে দলিল যে 66 ধারায় নোটিশ পাওয়ার পরেও দলিল হাজির করেন নাই। দলিল হাজির না করলে 66 ধারায় নোটিশ পাওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি দলিল আদালতে হাজির না করে তাহলে সে সম্পর্কে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। খ নম্বর হলো যে দলিলটি যার বিরুদ্ধে প্রমাণ করা হবে তার দখলে থাকলে, অর্থাৎ যার বিরুদ্ধে দলিল প্রমাণ করা যায়। অর্থাৎ যার বিরুদ্ধে দলিলটি প্রমাণ করা যায় তার দখলে যদি থাকে তাহলে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। গ নম্বর হলো মূল দলিলটি নষ্ট বা হারিয়ে গেলে। অর্থাৎ মূল দলিল যদি নষ্ট বা হারিয়ে যায় তাহলেও মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। ঘ নম্বর হলো দলিলের প্রকৃতি যদি এমন হয় যে যা স্থানান্তর করা সম্ভব নয়, অর্থাৎ দলিলটি যদি স্থানান্তর করা সম্ভব না হয়, অর্থাৎ দলিলটি যদি স্থানান্তর করা সম্ভব না হয়। নম্বর হলো জবেদা নকল সাক্ষ্য হিসাবে ব্যবহার করার আইনগত বিধান থাকলে, অর্থাৎ যদি আইনগত কোনো বিধান থাকে, আইনগত বিধান থাকলে তাহলে জবেদা নকল দাখিল করার যদি আইনগত বিধান থাকে। 4 নম্বর হলো মূল দলিলটি যে ক্ষেত্রে 74 ধারায় বর্ণিত সরকারি দলিল, অর্থাৎ মূল দলিল যদি সাক্ষ্য আইনের 74 ধারায় সরকারি দলিল হয় তাহলেও মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে।
নম্বর হলো মূল দলিলটি যদি এমন হয় যাতে বহু দলিলের বিবরণের সমষ্টি, যা আদালতে পরীক্ষা করে দেখা সুবিধাজনক নয়। অর্থাৎ যদি বহু দলিলের সমষ্টি হয়, এবং আদালতের পরীক্ষা করার জন্য বা দেখার জন্য সুবিধাজনক না হয়, তাহলে সাক্ষ্য আইনের 65 ধারা অনুযায়ী মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। প্রিয় ভিউয়ার্স, এখন আমি আলোচনা করব সরকারি দলিল এবং বেসরকারি দলিল কি সেই সম্পর্কে। সরকারি দলিল সম্পর্কে সাক্ষ্য আইনের 74 ধারায় বর্ণনা করা হয়েছে এবং বেসরকারি দলিল সম্পর্কে সাক্ষ্য আইনের 75 ধারায় বর্ণনা করা হয়েছে। সরকারি দলিল কি? যে সকল দলিল সরকারি দলিল তা হলো 1 নাম্বার সার্বভৌম সার্বভৌম কর্তৃপক্ষের নথিপত্র। 2 নম্বর হলো সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের নথিপত্র। সরকারি প্রতিষ্ঠানের বা ট্রাইব্যুনালের, আমি সংক্ষেপে লিখছি, ট্রাইব্যুনালের নথিপত্র। 1 নম্বর হলো সার্বভৌম কর্তৃপক্ষের নথিপত্র, সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের নথিপত্র। 3 নম্বর হলো বাংলাদেশে সরকারি রক্ষিত ব্যক্তিগত দলিলের নথিপত্র। অর্থাৎ বাংলাদেশে সরকারিভাবে রক্ষিত নথিপত্র। 4 নম্বর হলো বাংলাদেশ বা কমনওয়েলথ বা বিদেশি আইন বা বিচার বা শাসন বিভাগের নথিপত্র। বাংলাদেশ কমনওয়েলথ সরকারি দলিল হলো সার্বভৌম কর্তৃপক্ষের নথিপত্র, সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের নথিপত্র, বাংলাদেশের সরকারিভাবে রক্ষিত নথিপত্র এবং বাংলাদেশ কমনওয়েলথ বা বিদেশি আইন বিচার বা শাসন বিভাগীয় নথিপত্র হলো সাক্ষ্য আইনের 74 ধারা অনুযায়ী সরকারি দলিল। তবে রায়, ডিগ্রি বা আদেশ বা আর্জি বা জবাব সরকারি দলিল বলে গণ্য হবে। যেমন আদালতের রায়, ডিগ্রি, আদেশ, জবাব সরকারি দলিল বলে গণ্য হবে। এজাহার, স্বীকারোক্তি এবং আদালত কর্তৃক গৃহীত সাক্ষ্যের জবানবন্দিও সরকারি দলিল বলে গণ্য হবে। নিবন্ধিত চুক্তিপত্র, রাজস্ব কর্মচারী রক্ষিত নথিপত্র এবং খতিয়ান সরকারি দলিল বলে গণ্য হবে। অর্থাৎ আদালতের রায়, ডিগ্রি, আদেশ সরকারি দলিল বলে গণ্য হবে। এখন আমরা দেখব 75 ধারায় বেসরকারি দলিল কাকে বলে। অর্থাৎ সরকারি দলিল ব্যতীত অন্যান্য যে সকল দলিল আদালতে প্রমাণের জন্য উপস্থাপন করা হয় তাই হলো বেসরকারি দলিল। অর্থাৎ সরকারি দলিল ব্যতীত যে সকল দলিল রয়েছে তাই হলো বেসরকারি দলিল। যেমন আদমশুমারি, বিশ্ববিদ্যালয়ের গেজেট, ডাক্তার কর্তৃক প্রত্যয়নপত্র ইত্যাদি হলো বেসরকারি দলিল। অর্থাৎ সরকারি দলিল ব্যতীত যে সকল দলিল তাই হলো বেসরকারি দলিল সাক্ষ্য আইনের 74 ধারা। যেমন আদমশুমারি, বিশ্ববিদ্যালয়ের গেজেট, ডাক্তার কর্তৃক প্রত্যয়নপত্র ইত্যাদি হলো বেসরকারি দলিল।
তো আমরা সরকারি দলিল এবং বেসরকারি দলিল সম্পর্কে জানলাম। এখন আমরা জানব দলিল সম্পর্কে অনুমান কি। অর্থাৎ সাক্ষ্য আইনের ৭৬ থেকে ৮৯ ধারায় দলিল সম্পর্কে অনুমান সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ দলিল সম্পর্কে অনুমান। সাক্ষ্য আইনের ৮৬ থেকে ৮৯ ধারায় দলিল সম্পর্কে অনুমান আলোচনা করা হয়েছে। সাক্ষ্য আইনের ৮৬ ধারায় বলা হয়েছে যে কোনো বিদেশি রাষ্ট্রের বিচারিক রেকর্ড আদালত ধরে নিতে পারেন। অর্থাৎ আদালত যে সকল বিষয়ে অনুমান করবেন তাকে অনুমান, দলিল সম্পর্কে অনুমান বলা হয়। সাক্ষ্য আইনের ৮৬ ধারায় বলা হয়েছে যে বিদেশি রাষ্ট্রের বিচারিক রেকর্ড, বিদেশি রাষ্ট্রের বিচারিক রেকর্ড ৮৬ ধারায় বলা হয়েছে যে বিদেশি রাষ্ট্রের বিচারিক রেকর্ড সমূহ আদালত অনুমান করে নিতে পারেন বা ধরে নিতে পারেন। সাক্ষ্য আইনের ৮৭ ধারায় বলা হয়েছে যে বই, ম্যাপ বা চার্ট সম্পর্কে আদালত ধরে নিতে পারেন। অর্থাৎ বই সম্পর্কে, ম্যাপ, যে কোনো সীমানার ম্যাপ বা চার্ট সম্পর্কে আদালত অনুমান করে নিতে পারেন বা ধরে নিতে পারেন বলা হয়েছে সাক্ষ্য আইনের ৮৭ ধারায়। সাক্ষ্য আইনের ৮৮ ধারায় বলা হয়েছে যে টেলিগ্রাফ বা সংবাদ বার্তা আদালত ধরে নিতে পারেন। টেলিগ্রাফ বা সংবাদ বার্তা আদালত ধরে নিতে পারে সাক্ষ্য আইনের ৮৮ ধারায়। এবং সাক্ষ্য আইনের ৮৯ ধারায় বলা হয়েছে যে সাক্ষ্য আইনের ৮৯ ধারায় বলা হয়েছে আদালতের দলিল বা দলিল দাখিল না করা হলে তা আদালত ধরে নিতে পারেন। অর্থাৎ আদালতে যদি দলিল দাখিল করা না হয় তাহলে আদালত ইচ্ছা করলে তা ধরে নিতে পারে সাক্ষ্য আইনের ৮৯ ধারায়। অর্থাৎ যদি আদালতে কোনো দলিল সাক্ষী হিসেবে উপস্থাপন করা না হয় তাহলে আদালত ইচ্ছা করলে সাক্ষ্য আইনের ৮৯ ধারা অনুযায়ী আদালত ধরে নিতে পারেন। এখন আমরা আলোচনা করব সাক্ষ্য আইনের ৯০ ধারায়। সাক্ষ্য আইনের ৯০ ধারায় বলা হয়েছে যে ৩০ বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। অর্থাৎ ৩০ বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। অর্থাৎ ৩০ বছরের পুরাতন কোনো দলিল, অর্থাৎ ৩০ বছরের পুরাতন কোনো দলিল যদি সঠিক হেফাজত থেকে আদালতে উপস্থাপন করা হয় সেক্ষেত্রে উক্ত দলিলের লিখন, প্রত্যয়ন এবং স্বাক্ষর আদালত সঠিক বলে ধরে নিতে পারেন। ইহাই আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। তো প্রিয় ভিউয়ার্স, আমরা দলিল সম্পর্কে অনুমান সম্পর্কে আরও যদি সুস্পষ্টভাবে ধারণা নেই, ৮৬ ধারায় বলা হয়েছে যে বিদেশি রাষ্ট্রের বিচারিক রেকর্ড সম্পর্কে অনুমান। ৮৭ ধারায় বলা হয়েছে যে বই, ম্যাপ বা চার্ট সম্পর্কে অনুমান। সাক্ষ্য আইনের ৮৮ ধারায় বলা হয়েছে যে টেলিগ্রাফ এবং সংবাদ সম্পর্কে অনুমান। এবং ৮৯ ধারায় বলা হয়েছে যে দলিল সম্পর্কে আদালতে দাখিল করা না হয় তাহলে আদালত ইচ্ছা করলে অনুমান করে ধরে নিতে পারেন। এবং ৯০ ধারায় বলা হয়েছে যে ৩০ বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। অর্থাৎ ৩০ বছরের পুরাতন কোনো দলিল যদি সঠিক হেফাজত থেকে আদালতে উপস্থাপন করা হয় এবং সেই ক্ষেত্রে যদি উক্ত দলিলের লিখন, প্রত্যয়ন এবং স্বাক্ষর আদালত সঠিক বলে ধরে নিতে পারেন, ইহাই আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা সাক্ষ্য আইনের ৯০ ধারায় আলোচনা করা হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার ল স্টাডি 24 চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।